নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। নভেশন অনলাইন এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের একটা মজাদার অধ্যায় অর্থাৎ গতি অধ্যায় নিয়ে। বাস্তব জীবনে চলতে ফিরতে যেখানে আমরা যাই না কেন, আসলে এই গতি কথাটার সাথে আমরা খুবই পরিচিত। তো এখানে মূলত আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে চলাফেরা করছি বা আমরা চলাফেরার জন্য যানবাহন ব্যবহার করছি, এদেরই বিভিন্ন গতির অবস্থা বিচার বিশ্লেষণ করব আমরা এই অধ্যায়। তো যখনই আমরা কোনো বস্তুর গতি বা স্থিতি যেটাই ব্যাখ্যা করতে যাই না কেন, অবশ্যই তার জন্য কি দরকার, আমাদের একটা রেফারেন্স বস্তু দরকার, যেটাকে বলা হয় কি প্রসঙ্গ কাঠামো। তো দেখো, আমরা প্রথমেই শুরু করব প্রসঙ্গ কাঠামো নিয়ে। প্রসঙ্গ কাঠামো এই প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো, সাপোজ যদি তোমার ফ্রেন্ড তোমাকে ফোন করে যদি বলে যে তুমি এখন কোথায় আছো, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি বলবা? হয়তোবা বলবা আমি এখন নভেশন স্কুলের সামনে দাঁড়িয়ে আছি বা পোস্ট অফিস রোডের মুখে একদম দাঁড়িয়ে আছি। তাহলে এই যে নভেশন স্কুল তুমি বললা, এই ক্ষেত্রে নভেশন স্কুলটাই হচ্ছে কি তোমার জন্য প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ যার সাপেক্ষে তুমি কোনো বস্তুর অবস্থান নির্ণয় করছো সেটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। আবার ধরো তুমি হয়তোবা গ্রামে গিয়েছো, কেউ তোমাকে জিজ্ঞাসা করছে যে তোমার বাড়ি কোথায়, তাহলে সেই ক্ষেত্রে কি করো তোমরা, যে ওই গ্রামে খুব পরিচিত একজন ব্যক্তি তার বাড়িকে রেফারেন্স বস্তু হিসেবে আমরা ব্যবহার করি। হ্যাঁ, হয়তোবা অমুক এমপির বাড়ির কাছে, অমুক মন্ত্রীর বাড়ির কাছে, বা অমুক পুলিশ সুপারের বাড়ির কাছে, এইরকম, বা অমুক সচিবের বাড়ির কাছে। অর্থাৎ ওই গ্রামে যদি কোনো নাম করা লোকের বাড়ি থাকে, তাহলে ওই বাড়ি দিয়ে আমরা রেফারেন্স দিই যে ওই গ্রামে আমার বাড়ি। তাহলে এই রেফারেন্স বস্তুগুলি হচ্ছে কি এই প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করি সেগুলি হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। এখন দেখো, তুমি মনে করো যে পড়ার টেবিলে বসে আছো। তো তুমি যখন পড়ার টেবিলে বসে থাকো, অর্থাৎ চেয়ারে বসে তুমি টেবিলে পড়ছো, তখন সেই ক্ষেত্রে যদি তোমার বাসার ফ্যানটার কথা, সিলিং ফ্যানটার কথা বিবেচনা করো, তাহলে সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু সিলিং ফ্যান থেকে তোমার দূরত্বের কি কোনো পরিবর্তন হচ্ছে? যখন তুমি চেয়ারে বসেছো তখনও সিলিং ফ্যান থেকে তোমার দূরত্ব যতটুকু ছিল, তুমি আধা ঘন্টা পড়েছো, আধা ঘন্টা পরেও কিন্তু সিলিং ফ্যান থেকে তোমার দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু এর মধ্যে কিন্তু আধা ঘন্টার সময় অতিবাহিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি কি, যে সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অথবা পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকে, তাহলে বস্তুর এই অবস্থাকে বলা হবে কি স্থিতি। বস্তুর এই অবস্থাকে কি বলবো আমরা? স্থিতি। ঠিক একইভাবে মনে করো যে তুমি স্কুলে এসেছো, স্কুল ছুটি হলো, তুমি এখন কি করছো? স্কুল থেকে বাসায় যাচ্ছ। এখন স্কুলের গেট থেকে বের হয়ে যতই সময় অতিবাহিত হবে, স্কুল থেকে তোমার দূরত্ব আস্তে আস্তে কি হবে? বাড়তে থাকবে। এখন যদি তুমি স্কুলকে প্রসঙ্গ কাঠামো বিবেচনা করো, তাহলে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে স্কুল থেকে তোমার দূরত্বটাও কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কি বলবো? তুমি কি স্থির নাকি গতিশীল? অবশ্যই তুমি গতিশীল। তার মানে এটা আমরা বলতে পারি যে সময় পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয়, তাহলে বস্তুর এই অবস্থাকে বলা হবে কি গতি। তাহলে স্থিতি এবং গতি যেটাই তুমি ব্যাখ্যা করতে যাও, তোমাকে অবশ্যই প্রসঙ্গ কাঠামো সম্পর্কে জানতে হবে, কারণ তুমি স্থিতি এবং গতি ব্যাখ্যা করার জন্য অবশ্যই একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমাকে ব্যাখ্যা করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে স্থিতি এবং গতি কি সেটা আমরা জানলাম। তাহলে স্থিতি কাকে বলেছি? যে সময় পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকে, তাহলে বস্তুর সেই অবস্থাকে বলবো আমরা স্থিতি। আর পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয়, তাহলে বস্তুর ওই অবস্থাকে বলা হবে গতি। এখন এবার আমরা একটু দেখব যে পরম স্থিতি এবং পরম গতি কি জিনিস।
কিন্তু পরম স্থিতি এবং পরম গতি ব্যাখ্যা করার জন্য প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো। কি বলবো? যে পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কাকে বলবো? আমরা প্রসঙ্গ কাঠামো সম্পর্কে অলরেডি জেনেছি, অর্থাৎ যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর স্থিতি নাকি গতিশীল সেটা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো কাকে বলবো? পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো বলবো ওই প্রসঙ্গ কাঠামোগুলোকে যাদের অবস্থান কখনোই পরিবর্তন হবে না। অর্থাৎ যে সকল প্রসঙ্গ কাঠামোর অবস্থান কখনোই পরিবর্তন হয় না তাদেরকে বলা হবে কি পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি বলতে পারো? রাস্তার সাইডে একটা গাছ দাঁড়িয়ে আছে, গাছটা তো আর এমন না যে সকালবেলা তুমি দেখে গেলা গাছ রাস্তার ডান পাশে ছিল, বিকেলবেলা তুমি দেখলা কি গাছটা রাস্তার বাম পাশে চলে আসছে। এমনটা কি হয়? এমনটা হয় না। গাছটা সবসময় কি থাকে? একই জায়গায় থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি গাছ হচ্ছে কি একটা পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো। আবার একটা বিল্ডিং তুমি বিবেচনা করো, তাহলে একটা বিল্ডিং তার স্থান তো সবসময় একই জায়গায় থাকে। এখন তোমার বাড়ি 4 নাম্বার রোডে, 2 বছর পরে বাড়ি কি 5 নাম্বার রোডে হবে? হবে না। তোমার বাড়ি যেখানে ছিল সেখানেই থাকবে, অবস্থান পরিবর্তন হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল প্রসঙ্গ কাঠামোর অবস্থান কখনোই পরিবর্তন হবে না সেই সকল প্রসঙ্গ কাঠামোকে বলা হবে কি পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো। এখন এই পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে ওই বস্তুর স্থিতিকে বলা হবে কি পরম স্থিতি। যেমন ধরো যে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে বা একটা বিল্ডিং স্থির, তার পাশে আরেকটা বিল্ডিং আছে সেটাও তো স্থির। তাহলে এই বিল্ডিং সাপেক্ষে ওই বিল্ডিং যদি স্থির হয় তাহলে ওই বিল্ডিং এর স্থিতিকে বলবো কি আমরা পরম স্থিতি। আবার ধরো যে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে বা একটা গাছ দাঁড়িয়ে আছে, গাড়ি একটা গাছের সামনে দিয়ে চলে গেল, অর্থাৎ যে গাছটা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল যার স্থান কখনোই পরিবর্তন হচ্ছে না সেই গাছটির সামনে দিয়ে দ্রুত বেগে একটা গাড়ি চলে গেল, তাহলে ওই গাড়ির গতিবেগটাকে বলবো আমরা কি পরম গতি। কারণ সেটা আমরা নির্ণয় করছি কার সাপেক্ষে? ওই গাছ সাপেক্ষে, যেটা একটা পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা বলতে পারি যে পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিকে বলা হবে পরম স্থিতি, আর পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে বলা হবে কি পরম গতি। এখন প্রশ্ন হলো, পরক্ষণেই বলা হচ্ছে কি যে পরম স্থিতি বা পরম গতি বলে আসলে কিছু নেই। কেন নেই? কারণ পরম স্থিতি পরম গতি আমরা ব্যাখ্যা করছি কার সাপেক্ষে? পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। আর পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো বলেছি কাকে? যাদের অবস্থান কখনোই পরিবর্তন হয় না। আসলে পৃথিবীতে এমন কোনো বস্তু কি আছে যাদের স্থান কখনোই পরিবর্তন হয় না? না, আসলে এরকম ধরনের কোনো বস্তু নেই। হ্যাঁ, আমাদের কাছে মনে হতে পারে যে স্থান তো পরিবর্তন হচ্ছে না, কিন্তু পৃথিবীটা তো ঘুরতেছে। এখন যদি পৃথিবী ঘোরে তাহলে পৃথিবী পৃষ্ঠে আমরা বসবাস করি, পৃথিবী পৃষ্ঠে যত বস্তু আছে সেগুলোও পৃথিবীর সাথে সাথে ঘুরতেছে। আর পৃথিবীর সাথে ঘোরার অর্থ হচ্ছে কোনো বস্তুই স্থির অবস্থায় নেই। এই কারণে বলা হয় পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই। তাহলে গতিগুলো কি? স্থিতিগুলো কি? আসলে স্থিতি এবং গতি, সকল স্থিতি এবং সকল গতি হচ্ছে আপেক্ষিক। তাহলে আপেক্ষিক ব্যাপারটা কি সেটা আমাদের জানতে হবে। তাহলে পরম থেকে আমরা চলে গেলাম কোথায় এবার? আপেক্ষিকে। অর্থাৎ আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি কাকে বলবো? প্রথমে আসো আপেক্ষিক জিনিসটা কি সেটা আমরা বুঝবো। যে আপেক্ষিক হচ্ছে যে তোমার যে বিষয়টা তোমার উপর নির্ভরশীল নয় সেটা হচ্ছে কি আপেক্ষিক। তুমি পড়তে বসছো না, বাবা মা অনেক বকাবকি করছে, তুমি কেন পড়তে বসছো না, কেন পড়তে বসছো না, এইবার বকাবকি করার পর তুমি পড়তে বসলা, এটা কিন্তু তোমার জন্য তুমি পড়তে বসলা না, তোমার বাবা মা বকা দিয়েছে এই কারণে তুমি পড়তে বসেছো। তার মানে তোমার এটা হচ্ছে আপেক্ষিক। কারণ এই পড়াশোনাটা এখন তোমার ইচ্ছার উপর নির্ভরশীল নয়, তোমার বাবা মার ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি আপেক্ষিক। আমি আরো একটা উদাহরণ দিই। মনে করো যে স্কুলে ছুটি হয়ে গেছে, লাস্ট পিরিয়ড চলছে, এই পিরিয়ড পরে ছুটি হবে, তো তোমার ফ্রেন্ড কি করলো? সে আগে থেকে এই ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছে। যেই ঘন্টা পড়লো বা বেলটা পড়লো তখনই তোমার ফ্রেন্ডটা কি করলো? ব্যাগ নিয়ে একটা দৌড় দেওয়ার চেষ্টা করলো। আর তুমি বললা কি যে দোস্ত একটু দাঁড়া, আমি আমার ব্যাগটা গুছিয়ে নিই। কারণ তুমি তোমার ব্যাগটা তখনও গুছিয়ে রাখো নাই। তোমার
ফ্রেন্ডকে তুমি কি বললা যে তুই একটু দাঁড়া, আমি ব্যাগটা গুছিয়ে নিই। এখন তোমার ফ্রেন্ড তোমার কথা শুনে সে দাঁড়িয়ে গেল, আর তুমি তোমার ব্যাগটা গোছাতে শুরু করলা। এখন আমার প্রশ্ন হলো যে তোমার ফ্রেন্ডটা যে এখন দাঁড়িয়ে আছে কার জন্য? তার নিজের প্রয়োজনে নেই নাকি তোমার প্রয়োজনে? অবশ্যই তুমি বলেছো বলেই তোমার ফ্রেন্ডটা এখন দাঁড়িয়ে আছে। তার মানে এখন যে সে থেমে আছে বা স্থির অবস্থায় আছে, এটা কিন্তু তার উপর নির্ভরশীল নয়। কার উপর নির্ভরশীল? তুমি বলেছো, অর্থাৎ তোমার উপর নির্ভরশীল। তাহলে তোমার ওই ফ্রেন্ডের স্থিতিকে বলা হবে কি? পরম স্থিতি, সরি আপেক্ষিক স্থিতি। তোমার ফ্রেন্ডের স্থিতিকে কি বলবো? আপেক্ষিক স্থিতি। আবার মনে করো যে তুমি তোমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছো, দেখা করতে গিয়ে কোনো একটা দোকানের সামনে দাঁড়িয়ে তুমি তোমার ফ্রেন্ডকে ফোন দিলা যে দোস্ত আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি আয়। এখন তুমি তো দাঁড়িয়ে আছো কার জন্য? তোমার ফ্রেন্ডের জন্য। আর তোমার ফ্রেন্ড বাসা থেকে বের হয়ে খুব দ্রুত গতিতে তোমার দিকে আসতেছে। কার জন্য আসতেছে? তোমার জন্য আসতেছে। তাহলে তুমি যে তোমার ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে তোমার আপেক্ষিক স্থিতি। আর তোমার ফ্রেন্ড তোমার সাথে দেখা করবে, এই কারণে সে বাসা থেকে দ্রুত বেগে তোমার দিকে ছুটে আসতেছে, এটা হচ্ছে তোমার ফ্রেন্ডের আপেক্ষিক গতি। অর্থাৎ আপেক্ষিক ব্যাপারটা হচ্ছে যেটা অন্যের উপর নির্ভরশীল। তোমার জিনিস কিন্তু অন্যের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে কি? আপেক্ষিক। তাহলে আশা করি তোমরা আপেক্ষিক স্থিতি এবং আপেক্ষিক গতি সম্পর্কে বুঝতে পেরেছ। তাহলে যেহেতু পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো বলেই কিছু নেই, সুতরাং পরম স্থিতি পরম গতি বলেও কিছু নেই। সকল স্থিতি আপেক্ষিক, সকল গতিটাই হচ্ছে কি? আপেক্ষিক। তাহলে আমরা এখানে দেখলাম যে পরম স্থিতি পরম গতি কি, আপেক্ষিক স্থিতি আপেক্ষিক গতি কি, এবং এটাও আমরা দেখেছি যে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর স্থান পরিবর্তন না হয় তাহলে বস্তুর সেই অবস্থাকে বলা হবে স্থিতি, আর পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর স্থান পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হবে ওই বস্তুর গতি। এখন আমরা দেখব যে কখন একটা বস্তুকে গতিশীল বলা যায় আর কখন স্থির বলা যায়। আচ্ছা, আমি এটা না মুছেই এখানে একটু দেখাই। মনে করো যে একটা গাছ, সেই গাছের নিচে তুমি দাঁড়িয়ে আছো, আর তোমার আরেকজন ফ্রেন্ড তোমাকে পিছনে ফেলে সামনের দিকে দৌড় দিল। এখন বলো, তুমি গাছের নিচে দাঁড়িয়ে আছো আর তোমার ফ্রেন্ড তোমাকে পিছনে রেখে সে সামনের দিকে দৌড় দিল। এখন যতই সময় অতিবাহিত হবে তোমার থেকে তোমার ফ্রেন্ডের দূরত্ব আস্তে আস্তে কি হবে? বাড়তে থাকবে। আর যদি বাড়তে থাকে তাহলে তুমি কি বলবা? তোমার ফ্রেন্ড কি স্থির নাকি গতিশীল? নিশ্চিতভাবেই তুমি বলবা তোমার ফ্রেন্ড গতিশীল, কারণ তোমার থেকে তোমার ফ্রেন্ডের দূরত্ব আস্তে আস্তে বাড়ছে, এই কারণে তুমি বলবা গতিশীল। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো, তোমার আর একজন ফ্রেন্ড তোমার চারপাশে এইরকম ঘুরছে দূরত্ব অপরিবর্তিত রেখে, অর্থাৎ এখান থেকে তোমার ফ্রেন্ডের দূরত্ব সব জায়গায় কি হচ্ছে? সমান। সব জায়গায় কি? সমান। এখন বলো, যদি তুমি তোমার ফ্রেন্ডের অবস্থান বলো, তাহলে অবস্থানটা হচ্ছে তোমার থেকে সমদূরে সে অবস্থিত, এখানেও সে সমদূরে অবস্থিত। এখন যদি তোমার ফ্রেন্ডকে তুমি বলো যে আমার থেকে তো তোমার দূরত্বের পরিবর্তন হয় নাই, তার মানে তুমি স্থির, তোমার ফ্রেন্ড কি এটা মেনে নিবে? তোমার ফ্রেন্ড তো বলবে যে আমার তো দৌড়াইতে দৌড়াইতে জিহ্বা বের হয়ে যাচ্ছে আর তুমি আমাকে বলছো স্থির, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু তুমি তাকে লজিক দিয়ে বোঝাতে চাচ্ছ যে না, আমার কাছ থেকে তো তোমার দূরত্বের পরিবর্তন হয় না, তার মানে তুমি স্থির। আসলে কি সেই স্থির? সে তো দৌড়াচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ যে দৌড়াচ্ছে, কিন্তু তুমি তোমার লজিকের খাতিরে বলতেছো যে না তুমি স্থির। আসলে ব্যাপারটা এরকম নয়। যদিও দূরত্বের পরিবর্তন হয় না, সেই লজিকে যদি তুমি বলো যে তোমার বন্ধু স্থির, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, কারণ এখানে দূরত্বের পরিবর্তন হয় নাই, ঠিক আছে, কিন্তু তোমার ফ্রেন্ডের কি হচ্ছে? এখানে এইরকম, এখানে দিক এইরকম, এখানে দিক এইরকম। দেখো তো সব সময় কি দিক একরকম থাকছে? একরকম থাকছে না। যেহেতু দিকের পরিবর্তন হচ্ছে, তার মানে তোমার ফ্রেন্ড হচ্ছে গতিশীল। তার মানে শুধু দূরত্বের পরিবর্তন হলেই যে তুমি গতিশীল বলবে এমনটা না, দূরত্বেরও পরিবর্তন হতে পারে, আবার কিসের পরিবর্তন হতে পারে? দিকেরও পরিবর্তন হতে পারে। তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা পরিবর্তন যদি হয় তাহলেই আমরা কি বলবো? ওই বস্তুটি গতিশীল। আর যদি প্র্যাকটিক্যালি প্রুফ করতে চাও তাহলে ফ্যানটা ছেড়ে দিয়ে হাত দিও, কারণ ফ্যান তো সবসময় এক জায়গায় ঝুলানোই থাকে আর পাখাগুলো কি হয়? ঘুরতে থাকে। এবং পাখা যদি স্থির মনে করো তাহলে তো হাত দিলে ব্যথা লাগার কথা না, কিন্তু ব্যাপারটা কি এরকম হবে?
ফ্যান যদি ফুল স্পিডে চলে আর সেখানে যদি হাত লাগে তাহলে তো হাত একদম কেটে কুটে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র দূরত্বের পরিবর্তন হলেই যে গতিশীল হবে এমনটা না, দূরত্বের সাথে সাথে যদি দিকের পরিবর্তন হয় তাহলেও বস্তুটি গতিশীল হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্থিতি এবং গতি কিভাবে হয় সেটা আমরা জানলাম। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই গতির যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।